ডক্টর ইউনূস কেমন মানুষ হিসেবে আমরা দেখলাম, বিশেষ করে তার যে ১.৫ বছরের শাসনামল, সেখানে আমরা তাকে কিভাবে চিনলাম। আমরা যারা সাধারণ মানুষ কিংবা যারা একেবারে উচ্চ পর্যায়ের মানুষ, তারাও কি প্রফেসর ইউনূসকে চিনতে পেরেছি? কিংবা এই ১.৫ বছরের শাসনকালের আগে প্রফেসর ইউনূসকে আমরা সঠিকভাবে অনুধাবন করতে পেরেছি? আমরা কি একটা কল্পনার রাজ্যে ছিলাম? সেই কল্পনা কিংবা স্বপ্নের রাজ্যে একটা বড় ধরনের ধস কি নেমে এসেছে? আমাদের স্বপ্নভঙ্গ কি হয়েছে? এই প্রশ্নগুলো সামনে এসেছে এবং এই প্রশ্নগুলো সামনে আসার পাশাপাশি এই প্রশ্নও এসেছে যে তাহলে ডক্টর ইউনূসকে সবথেকে ভালো, সবথেকে বেশি বাংলাদেশে কে চেনেন কিংবা কে চিনেছিলেন? সেই প্রশ্নের উত্তর আমরা বারবার নানা জনের কাছ থেকে শুনি। এর আগে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ এই ব্যাপারে কথা বলেছিলেন। এবার বাংলাদেশের বরেণ্য সাংবাদিক এবং অনেকটা বিএনপিপন্থী সাংবাদিক হিসেবেই যাকে আমরা চিনি, মোস্তফা ফিরোজ, তিনি খুবই স্পষ্টভাবে এই ব্যাপারটা বললেন যে শেখ হাসিনাকে যখন আমরা তাড়ালাম, তার পরবর্তীতে প্রফেসর ইউনূসকে ক্ষমতায় বসালাম। প্রফেসর ইউনূস ক্ষমতা যে ১.৫ বছর চালালেন, সেই ক্ষমতা চালানোর আগে পর্যন্ত, মানে ক্ষমতায় আসার আগে পর্যন্ত আমরা তাকে চিনতে পেরেছিলাম কিনা। চলুন একটু এই রহস্যময় ব্যাপারটা খুঁজে দেখার চেষ্টা করি যে প্রফেসর ইউনূসকে সত্যিকার অর্থেই তাহলে কে চিনেছিলেন মনে করছেন মোস্তফা ফিরোজ কিংবা মহসিন রশিদরা। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসকে চেনা না চেনার ব্যাপার। ২০২৪ সালের ৮ আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত প্রফেসর ইউনূস আমাদের কাছে একটা স্বপ্নের জগৎ ছিল। নোবেল জয়ী, সেই ২০০৬ সালে নোবেল জিতেছেন। ২০ বছর হয়ে গেল তার নোবেল জয়। বাংলাদেশের জন্য অনন্য কীর্তি স্থাপন করেছেন। এই ব্যাপারগুলো যেমন জানতাম, তেমনি অনেকে আবার এই গ্রামীণ ব্যাংকের সুদের ব্যবসা, কিস্তির টাকা দিতে না পারলে গরিব মানুষের গোয়াল থেকে গরু খুলে আনার চিত্র, এরকম অনেক কথা বলার চেষ্টা করেছেন। অনেকে এই সমালোচনাও করেছেন যে 111-এর ওই সময়টাতে নিজে রাজনৈতিক দল করতে এসে ব্যর্থ হয়েছিলেন এবং সেখান থেকে এক ধরনের বোঝা যায় যে তার রাজনীতি এবং বাংলাদেশের ক্ষমতা, এই দুই ব্যাপারে একটা লোভ কিংবা আগ্রহ কাজ করছিল, যেটা ২০২৪-এর ৮ আগস্ট এসে তার এক ধরনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। কিন্তু তার স্বপ্নটা কি এরকম ছিল যে ৩ মাস কিংবা ১.৫ বছর এই সময়ের জন্য বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর দায়িত্ব নেওয়া? না, একেবারে আদতেই ছিল না। সাবেক এনবিআরের চেয়ারম্যান এই ব্যাপারে স্পষ্ট কথা এর আগে বলেছেন, বদিউর রহমান। তিনি স্পষ্ট বলেছেন যে তিনি ডক্টর ইউনূসের মুখেই শুনেছেন যে 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার, ফখরুদ্দিন তার পরিবর্তে ডক্টর ইউনূসকেই সেই দায়িত্ব দেয়া হচ্ছিল, কিন্তু ডক্টর ইউনূস সেটা নেননি। যখন ফখরুদ্দিনরা প্রায় ১.৫-২ বছর ক্ষমতায় থাকলো, তারপরে আফসোস করে বদিউর রহমানের কাছে ডক্টর ইউনূস বলেছিলেন যে আমাকে তো বলা হয়েছিল দায়িত্ব নিতে তখন তো ৩ মাসের জন্য, তো ৩ মাসের জন্য দায়িত্ব নিয়ে আমি কি করব? তখন তো বুঝিনি যে ২ বছর সময় পাওয়া যাবে। যদি তখন বুঝতাম তাহলে এটা না করতাম না। তার মানে একটা বড় সময় বাংলাদেশের মানে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব ভোগ করা কিংবা উপভোগ করার একটা খায়েশ তার মনের মধ্যে ছিল, সুপ্ত অবস্থায় ছিল। আবার যারা জুলাই আন্দোলন কিংবা জুলাই বিপ্লবের সমালোচনা করেন, তারা বলার চেষ্টা করেন যে জুলাই যে আন্দোলন কিংবা বিপ্লব, এটার মেটিকুলাস ডিজাইনটা মূলত প্রফেসর ইউনূসই করেছেন। আন্তর্জাতিক লবিংটা, আন্তর্জাতিক ইনভেস্টমেন্টটা, এগুলো সবই ডক্টর ইউনূস করেছেন। ফ্রান্স থেকে তিনি এগুলো পরিচালনা করছিলেন এবং ছাত্ররা তাকে বাধ্য করেছে। এগুলো পুরোটাই নাটক। তিনিই সরকারের প্রধান হবেন, সরকারের দায়িত্ব নেবেন, এটা আগে
আগে থেকেই সেট আপ করা ছিল, তিনি এসে শুধুমাত্র দায়িত্বটা নিয়েছেন। এরকম কথা বলার লোকেরও কিন্তু অভাব নেই। আমরা কোনোটাই বলতে চাই না, আমরা সরাসরি যেতে চাই মোস্তফা ফিরোজ কি বললেন। ডক্টর ইউনূসকে আমরা 18 কোটি মানুষ চিনতে পারলাম না, কিন্তু একজন মানুষ ঠিকই চিনেছিলেন। এই কথাটা যখন একজন বিএনপিপন্থী সাংবাদিক বলেন, তখন কিন্তু সেই কথার গুরুত্ব বহু গুণ বেড়ে যায়। মহসিন রশিদ মুসলিম লীগের সভাপতি, এক অর্থে গত 1.5-2 বছর আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষেই এক ধরনের ন্যারেটিভ তৈরি করছেন। আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করা একটা মানুষ যখন একটা কথা বলবেন, সেই কথার গুরুত্ব হয়তো আমাদের কাছে তৈরি হবে না, কিন্তু এই মুহূর্তে ক্ষমতায় থাকা বিএনপিপন্থী একজন সাংবাদিক যখন এই কথা বলবেন, তখন সেটার গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে। কি বলছেন তিনি, এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে শেখ হাসিনা ঠিক চিনেছেন ডক্টর ইউনূসকে। অর্থাৎ 18 কোটি মানুষ চিনতে পারেনি ডক্টর ইউনূসকে, শেখ হাসিনা ঠিক চিনেছেন। তিনি একজন ক্ষমতালোভী মানুষ, অর্থাৎ ডক্টর ইউনূসের কথা তিনি বলছেন। ডক্টর ইউনূস একজন ক্ষমতালোভী মানুষ, সে দেশ নয়, সে যে ব্যক্তি স্বার্থে কর্মকাণ্ড করেছিলেন তা তো বেরিয়ে আসছে। অর্থাৎ মোস্তফা ফিরোজ স্পষ্ট করে বলেছেন যে ডক্টর ইউনূস এই 1.5 বছরের শাসনকালে দেশের জন্য কোনো কাজই করেননি, যা করেছেন সবই ব্যক্তি স্বার্থে, নিজের ব্যক্তি কিংবা আত্মীয় স্বজন কিংবা চেলাপ চামুন্ডা তাদের জন্যই সব কিছু করেছেন। এবং এটা একমাত্র শেখ হাসিনা এই দায়িত্ব, ডক্টর ইউনূসের এই দায়িত্ব নেওয়ার অনেক আগেই তাকে চিনেছিলেন বলে শেখ হাসিনা তার উপরে প্রচণ্ড রাগান্বিত ছিলেন এবং শেখ হাসিনা তাকে শায়েস্তা করার নানা ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। তাহলে কি শেখ হাসিনার ওই পদক্ষেপগুলোকে সঠিক বলছেন মোস্তফা ফিরোজ? অবশ্য সেটা বলতে গেলে তিনি আবার বিতর্কের মুখে পড়ে যাবেন। তিনি আওয়ামী লীগের সময়ে একেবারে আওয়ামী লীগের কট্টর সমালোচক একজন মানুষ, তাকে আমরা দেখেছি বুক ফুলিয়ে বুক চিতিয়ে কথা বলেছেন। এবং এই ডক্টর ইউনূসের সময় যখন সাংবাদিকদের জেলে ভরা হচ্ছিল, তখনও তিনি বুক চিতিয়ে বলেছেন যে শেখ হাসিনার আমলেও আমরা বিরোধী মতের লোকজন কথা বলতে পেরেছি, আমাদের জেলে যেতে হয়নি, কিন্তু এখন কথা বললে জেলে যেতে হচ্ছে, বরং কথা বলার স্বাধীনতা এখনকার চাইতে শেখ হাসিনার আমলেই বেশি ছিল। এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি। এই একই কথা, যে কথা তিনি বলছেন, একই কথা মহসিন রশিদ বেশ কিছুদিন আগে বলেছিলেন যে শেখ হাসিনাকে আমরা ভুল বুঝেছিলাম, শেখ হাসিনাই একমাত্র ডক্টর ইউনূসকে চিনতে পেরেছিলেন এবং এই কারণে শেখ হাসিনার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত, এরকম বক্তব্য আমরা দেখেছিলাম। এই যে বক্তব্যগুলো আবার রাজনীতিবিদ এমপি রুমিন ফারহানা তিনি যে কথাটা বলছেন, সেই কথাটাও আবার ডক্টর ইউনূসের এই ক্যারেক্টারের সঙ্গে মিলে যায়। তিনি কি বলছেন, এই ফটোকার্ডটা দেখে নিন। তিনি বলছেন, আওয়ামী লীগ যেটা করেছে আপনি যদি সেটাই করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? খুবই স্পষ্ট। এবং আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার এই কথাটা বলার চেষ্টা করেছি যে আপনি যদি কাউকে মনে করেন যে কুকুর, তাহলে তো আপনার ওই কবিতাটা পাঠ করতে হবে বারবার, কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? সেটা তো আপনি মানছেন না। আপনি শেখ হাসিনাকে খারাপ বলছেন, খারাপ মনে করছেন, ফ্যাসিস্ট বলছেন, দুর্নীতিবাজ বলছেন, নির্বাচন বানচালকারী বলছেন, টাকা পাচারকারী বলছেন, অপশাসনের কথা বলছেন, আইন আদালত ধ্বংসের অভিযোগ দিচ্ছেন, সবই বলছেন, কিন্তু একই কাজ আপনি যখন করছেন, অর্থাৎ এই কথাটা পুরোপুরি প্রযোজ্য ডক্টর ইউনূস সরকারের আমলের জন্য। বিএনপি সরকারকে এখনও পুরোপুরি ওটা বলার সময় আসেনি। ডক্টর ইউনূস সরকারকে তো একেবারে স্পষ্টই বলা যায় যে শেখ হাসিনাকে যে ইস্যুতে সমালোচনা করা হয়েছে, সেই ইস্যুতেই ডক্টর ইউনূস অন্তত 10 গুণ থেকে 100 গুণ খারাপ কাজ করেছেন। তাহলে রুমিন ফারহানার এই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মোস্তফা ফিরোজের ওই কথার সঙ্গে ব্লেন্ডও করা যায় যে আপনি ভালো মানুষের চেহারা নিয়ে এসে যে চেহারাটা দেখালেন, সেই চেহারাটা এরকম হবে আমরা কিন্তু আগে কল্পনা করতে পারিনি, আগে বুঝতে পারিনি, যেটা অনেক আগে বুঝতে পেরেছিলেন শেখ হাসিনা। মোস্তফা ফিরোজকে কি এবার আওয়ামী লীগের দোসর কিংবা ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেওয়া হবে? হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কারণ বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে সস্তা জিনিসের নাম হচ্ছে ট্যাগ। এবং ট্যাগটা কোনো কিছু মুক্তিযুদ্ধের কথা বললে, 72-এর সংবিধানের কথা বললে আপনি ফ্যাসিস্টের দোসর, আপনি ইউনূস সরকারের সমালোচনা করলে আপনি ফ্যাসিস্টের দোসর। এবং ন্যারেটিভটা এমনভাবে তৈরি করা হচ্ছে যে ডক্টর ইউনূসের সমালোচনা করে ডক্টর ইউনূসকে বিপদে ফেলতে চাইছে তারাই, যারা চায় আওয়ামী লীগ ফিরে আসুক।
তার মানে এদেশে সত্য কথা, সুষ্ঠু আলোচনা, সম আলোচনা এগুলো করার কোনো উপায় নেই। আপনি সত্য কথা বললে সমালোচনা করতে হবে, সমালোচনা করলেই আপনি ট্যাগ খেয়ে যাবেন। আওয়ামী লীগের সমালোচনা করলে আপনি লালবদর হয়ে যাবেন, আর জুলাই আন্দোলন যারা করেছে তাদের সমালোচনা করলে আপনি ফ্যাসিস্টের দোসর হয়ে যাবেন। এই যে সস্তা ট্যাগ বাংলাদেশের রাজনীতিতে, এই ট্যাগ থেকে দেশকে মুক্ত করতে না পারলে আমাদের কিন্তু সামনে মহা বিপদ অপেক্ষা করছে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।